আজকে যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর। আমি আগের দিন তোমাদেরকে কারেন্টের সঙ্গে ফ্রিকোয়েন্সির অর্থাৎ কম্পাঙ্কের একটা পরিবর্তনের একটা গ্রাফ টেনেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে রেজোনেন্স যখন হচ্ছে অর্থাৎ তোমার এই ফ্রিকোয়েন্সি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 1/√LC, এই যে ফ্রিকোয়েন্সিটা যখন হচ্ছে তখন আমরা ম্যাক্সিমাম কারেন্টটা পেয়েছি। তারপরে কিন্তু কারেন্টটা আস্তে আস্তে কমে গেছে, প্রথমে বাড়তে বাড়তে গেছে, তারপরে পিক রেজোনেন্স হওয়ার সময় একদম ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়েছি, তারপরে কমে গেছে। পাওয়ারের ক্ষেত্রে পাওয়ারের সঙ্গে যদি আমি ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি এই পাওয়ারের যদি গ্রাফটা নিই অর্থাৎ ক্ষমতার যে পরিবর্তন, গড় ক্ষমতার যে পরিবর্তন তার যদি গ্রাফটা নিই, সেই গ্রাফটাও কিন্তু সিমিলার হবে, এই রকমই দেখতে হবে। এখানেও দেখতে পাচ্ছ যে ওমেগা নট যেটা হচ্ছে তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাক্সিমাম ভ্যালু PM রিচ করেছে, তার আগে কিন্তু কম থেকে উঠে আবার এটা নেমে এসছে, অর্থাৎ পিকটা এসছে এই ওমেগা নটে গিয়ে। আমি এখানে একটা কাজ করেছি, কাজটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু আমি PM পেয়েছি সেই ম্যাক্সিমাম ভ্যালুটার হাফ নিয়েছি, অর্থাৎ PM/2। এই হাফ যেখানে পেয়েছি সেখান থেকে আমি একটা ওমেগা অ্যাক্সিসের বা কম্পাঙ্ক অক্ষের একটা প্যারালাল টেনেছি, যেটা এটাকে A আর B বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ A এবং B বিন্দুতে কিন্তু দুটো ফ্রিকোয়েন্সির জন্য আমি যে ম্যাক্সিমাম যে ক্ষমতা পেয়েছি তার হাফ ভ্যালুটা পাবো, অর্থাৎ PM/2 আমি দুবার পাবো এখানে, বুঝতেই পারছি। তাহলে এই দুটো ভ্যালুকে আমার এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো দেখি কি কাজে লাগছে, ঠিক আছে? সেখান থেকে আমি ব্যান্ড উইথ বার করব। ব্যান্ড উইথ বলতে এটা হচ্ছে যে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এই ওমেগা 1 এবং ওমেগা 2-র মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় ব্যান্ড উইথ। এই কথাটা তোমরা শুনে থাকতে পারো, অনেকে সিগন্যালের ক্ষেত্রে এই কথাটা শুনে থাকবে, ব্যান্ড উইথ বলা হয়, অর্থাৎ পটি বেদ, ঠিক আছে? উইথ মানে বেদ। এই ব্যান্ড উইথ যত কম হবে আমার রেজোনেন্স তত শার্প হবে, ঠিক আছে? অর্থাৎ এ তত শার্প হবে এই গোটা কার্ভটা। এই ব্যান্ডউইথটা যত দেখো ওমেগা 1 ওমেগা 2 কাছাকাছি সরে আসবে তত কার্ভ হবে, এবং এরা যত সরে যাবে পরস্পরের দিকে তত কিন্তু ওটা ফ্ল্যাট হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি মূল আলোচনায় আসি, তারপরে আমি ব্যান্ডউইথ নিয়ে আরও অনেক কথা বলবো, সেগুলো তোমরা শুনবে। প্রথমত প্রবলেমটা আমি ম্যাথামেটিক্যাল স্টেপগুলো একটু দেখে নিই, খুব সহজ, কঠিন কিছু নয়। আমরা জানি পি এর যে ফর্মুলা আমি অলরেডি পেয়েছি, গড় ক্ষমতা LCR যে বর্তনী, তার থেকে হাফ V0 I0 কস্তিটার মান R/Z যদি বসিয়ে দিই, তাতে আমার যেটা দেখে গেছিলাম যে এই যে ভ্যালু এসেছিলো I0-এর জায়গায় আমি V0/Z বসিয়ে দিয়েছি, তাতে R/Z²। এখন জেডের মান আমার কাছে আছে, জেডের মান আমি দেখেছিলাম আগের দিন যে √R² প্লাস ওমেগা L - 1/ωc², তাহলে Z² হলে রুটটা উঠে যাবে, তাহলে এটা নিচে চলে এসছে। তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে প্রবলেমটা, তোর বই থেকেই দেখবে, আমি ওখান থেকেই নিয়েছি এটা। আচ্ছা, অনুনাদের শর্ত কি না, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, অর্থাৎ ওমেগা L আর 1/ωc সমান হয়ে যাবে, এটা হচ্ছে অনুনাদের শর্ত। তো সেই শর্ত যদি আমি এখানে প্রতিপালন করি তাহলে কি হবে, যে P ইকুয়াল টু আমার PM হয়ে যাবে, অর্থাৎ তখনই আমি ম্যাক্সিমাম ক্ষমতাটা পাবো। তাহলে PM সমান কি লিখবো না, হাফ অফ V0 R/R², কারণ এই টার্মটা চলে যাবে, এই জায়গাটুকু চলে যাবে, তারপরে থাকবে R², তাহলে R/R কেটে গিয়ে V²/2R। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার ম্যাক্সিমাম ক্ষমতার রাশিমালা। এইবার আমি যদি এই পিকে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে P/PM করেছি, তাতে কি হবে না, বাকি সব টার্মগুলো কেটে যাবে, শুধু পড়ে থাকবে R²/R² প্লাস এইটা, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি P/PMটাকে আমি হাফের সঙ্গে সমান করছি, অর্থাৎ পিটাকে আমি PM/2 ধরে নিচ্ছি, ঠিক আছে? পিটাকে আমি PM/2 ধরছি। তাই যদি ধরি তাহলে আমি যেহেতু আমি এই হাফ ভ্যালুটাকে নিচ্ছিলাম, PM/2, এই ভ্যালুটা আমার দরকার, তাই আমি এটাকে PM/2 ধরি, তাহলে কি হবে, PM কেটে গিয়ে এদিকে হাফ পড়ে থাকবে, ঠিক আছে? এদিকে তাহলে হাফ পড়ে থাকবে, এবং R²/R² প্লাস এইটা ইকুয়াল টু হাফ হয়ে যাবে। এবার এটাকে যদি এদিক ওদিক করার ফলে কি হবে না, এই সমীকরণটাকে যদি আমি স্যাটিসফাই করতে গেলে কী হবে, হাফ আছে এদিকে R²/R² প্লাস এইটাও যদি R² হয়, তাহলে দেখো R²/2R² হয়ে যাচ্ছে, তাহলে হাফ হচ্ছে, অর্থাৎ আমি এইভাবে স্যাটিসফাই করছি গোটা ইকুয়েশনটাকে, ঠিক আছে? তো সিদ্ধ হবে তখনই যদি এই টার্মটা যদি R হয়, অর্থাৎ ওমেগা L - 1/ωc² ইকুয়াল টু যদি R² হয়,
তাহলে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ আমি এটাকে আর স্কোয়ার বসে সমান করে দেবো। আর স্কোয়ার সমান করে দেওয়ার পর এবার যদি রুট স্কোয়ারটাকে তুলে দিই, স্কোয়ারটাকে তুলে দিলে কী থাকবে না প্লাস মাইনাস আর হয়ে যাবে, অর্থাৎ আমি দুটো ইকুয়েশান আমি পাচ্ছি। ঠিক আছে, দুটো ইকুয়েশান আমি পাচ্ছি, একটা হচ্ছে এরকম, একটা এরকম। আচ্ছা, এবার আমি কি করব না আমি ওমেগা স্কোয়ার করব এটাকে। ওমেগা স্কোয়ার করলাম, তাহলে এই নিচের ওমেগাটা চলে গেল, ওমেগা স্কোয়ার মাইনাস আর এল দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে এলটা থাকলো না, ওমেগা স্কোয়ার মাইনাস এল সি প্লাস মাইনাস এল আর বাই এল ওমেগা। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওমেগা বাই এল দিয়ে গুণ করে দিলাম, ওমেগা বাই এল এই রাশিটা দিয়ে আমি গুণ করে দিলাম ইকুয়েশনটাকে, তাহলে এটা পেয়ে গেলাম। এবার দেখো 1/LC সমান আবার ওমেগা নট স্কোয়ার, তাহলে সেটাকে বসিয়ে দিলাম। তাহলে এইখানে আমি দুটো ইকুয়েশান পাচ্ছি, একটা প্লাস দিলে একটা ইকুয়েশান পাবো, মাইনাস দিয়ে আর একটা ইকুয়েশান পাবো। এই দুই ইকুয়েশানকে আমি তাহলে লিখেছি এখানে। এবার একটু তুলে দিই উপরের দিকে। হ্যাঁ, এই দুটো ইকুয়েশানকে আমি এখানে লিখেছি। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস এই টার্মটা, আর আর এটা ইকুয়াল টু আর একটা হচ্ছে মাইনাস দিয়ে একদিকে নিয়ে এসেছি। তাতে আমি দেখতে পাচ্ছি যে ওমেগার দুটো দ্বিঘাত সমীকরণ আমি পাচ্ছি, যার ওমেগার যারা কিনা দুটো করে ভ্যালু দেবে, দুটো ইকুয়েশান প্রত্যেকেরই দুটো করে ভ্যালু দেবে ওমেগা, তাহলে টোটাল 4টে ভ্যালু পাবো। কিন্তু 4টে ভ্যালু আমি নেব না, কারণ প্রথম ইকুয়েশান থেকে আমি দুটো ভ্যালু পাবো ওমেগার, তার মধ্যে একটা ওমেগার প্লাস ভ্যালু পাবো, একটা মাইনাস ভ্যালু পাবো। ফ্রিকোয়েন্সি কখনো নেগেটিভ হয় না, সো নেগেটিভ ভ্যালুটাকে আমি মাইনাস ভ্যালুটাকে আমি নেগলেক্ট করবো, বাদ দেবো। সো তাহলে প্রথম ইকুয়েশান থেকে ওমেগার একটা প্লাস ভ্যালুকে আমি নিয়ে নিলাম, পরের ইকুয়েশান থেকেও ওমেগার একটা প্লাস ভ্যালুকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে আমি দুটো ওমেগার ভ্যালু পেলাম আলাদা আলাদা, যেটা আমি দেখো গ্রাফে তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। এই যে ওমেগা 1 আর ওমেগা 2 এই দুটো ওমেগা তাহলে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ওমেগা 1 ওমেগা 2 যখনই আমি পেয়ে গেলাম, তাহলে আমি যে ব্যান্ড উইথ যে বার করতে চাইছিলাম, অর্থাৎ এদের মধ্যে যে ডিস্টেন্স বা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত, সেই ডিফারেন্সটা কত যদি বার করতে চাই, তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2, খুব সিম্পল, ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করলে আমি ব্যান্ড উইথ পেয়ে যাবো। ঠিক আছে, চলো দেখি সেটা। তাহলে তোমরা যদি করে দেখবে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 করলে আর বাই এল বেরোচ্ছে, যেটাকে আমি ডেল্টা ওমেগা বলে দেখাচ্ছি। ঠিক আছে, ডেল ওমেগা অর্থাৎ চেঞ্জ, ওমেগার চেঞ্জ, এটাকেই বলা হচ্ছে ব্যান্ডউইথ। আর এই ব্যান্ডউইথ আমি প্রথমেই যেটা বললাম যে ব্যান্ডউইথ যত সরু হবে অর্থাৎ যত কম হবে আমার শার্পটা তত পিক হবে। দেখো আমরা যখন আগে রেডিও চালাতাম তখন রেডিওটা নব থাকতো, সেই নবটাকে ঘোরাতে ঘোরাতে সিগন্যালগুলোকে ধরতে হতো। ঠিক আছে, এবং দেখা যেত যে একটা জায়গায় সিগন্যালটা খুব ভালো আসছে, কিন্তু তার আশেপাশে তোমার সিগন্যালটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যত আমি দুপাশে সেই জায়গাটার নির্দিষ্ট জায়গাটার দুপাশে যত নবটাকে সরে যাচ্ছি, ডান দিকে বা বাঁ দিকে যাই ঘোরাই না কেন, তখনই দেখছি কিন্তু বেশ কিছুটা অঞ্চল জুড়ে আমি সিগন্যালটা পাচ্ছি, গান শুনতে পাচ্ছি, কিন্তু একটা জায়গায় ভালো আসছে, বাকি জায়গাগুলোতে কিন্তু ভালো আসছে না, সেটা ডান দিকে হোক বা বাঁ দিকে হোক ভালো সাউন্ড পাচ্ছি না, অর্থাৎ রেজোনেন্স পাচ্ছি না। ব্যান্ডউইথ সেক্ষেত্রে কিন্তু বেশ বড়, অর্থাৎ একটা দীর্ঘ জায়গা জুড়ে কিন্তু আমি সিগন্যালটা পাচ্ছি, তার মানে এর ব্যান্ডউইথ কিন্তু ভালো। ব্যান্ডউইথ ভালো হওয়া মানে কিন্তু সেটাকে আমি খুব ভালো সিগন্যাল বা ভালো কোনো রেডিও স্টেশন বলে ধরে নেব না, সেটাকে বাজেই বলতে হবে যদি দীর্ঘ সময় ধরে পাওয়া যায় ওটাকে। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমি ওর সিগন্যালটাকে পেয়েই যাচ্ছি একটু 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 করে, তাহলে সেটাকে ভালো বলবো না। কখন ভালো বলবো না, জাস্ট একটা নির্দিষ্ট পয়েন্টেই আমি সিগন্যালটা পাবো, তার পাশে একটু নবটাকে ঘোরালেই কিন্তু সিগন্যাল আর পাবো না। এই রকম তখনই হবে যদি একদম শার্প পিক হয়। ঠিক আছে, অনুনাদ যদি খুব তীক্ষ্ণ হয় তবেই একমাত্র এরকম ঘটনা পাবো। এখনকার দিনে তোমরা যে রেডিওগুলো দেখো, রেডিও মির্চি 98.3 বা এইসব যেগুলো দেখো, সেগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি ওই রকমই, জাস্ট তুমি একটা পয়েন্টেই পাবে, ওই স্টেশনটাকে যদি ধরো ওই 98.3 ওই ফ্রিকোয়েন্সি দিলে তবেই তোমার গান পাবে, আদারওয়াইজ ওখান থেকে যদি সামান্য এদিক ওদিক সরে যাও তাহলেই কিন্তু আর তুমি পাবে না, এবং দেখবে খুব সুন্দর সাউন্ড পাবে সেখানে। কিন্তু আগে কিন্তু এটা হতো না, আগে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়েই কিন্তু মানে ওটা পাওয়া যেত। তো এই হচ্ছে সেই জিনিস, এই জিনিসগুলো তোমাদের আবার লাস্টে একটা চ্যাপ্টার আছে তোমাদের, ওইখানে কিছু পাবে, ওখানে নেটওয়ার্ক নিয়ে কিছু আলোচনা আছে, বিশাল বড় চ্যাপ্টার, খুব বেশি পড়ানো হয় না সেগুলো আমাদের। তো এইবার আমি তাহলে ব্যান্ডউইথটা পেয়ে গেলাম, অর্থাৎ আমার লক্ষ্য কিন্তু হবে একটা বর্তনীকে যদি আমি তৈরি করব এমনভাবে যাতে করে ব্যান্ডউইথটা যেন কম হয়। ঠিক আছে, তাহলে আমি কিন্তু রেজোনেন্সটা, তীক্ষ্ণ রেজোনেন্স আমি পাবো, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, পাশাপাশি আরও একটা জিনিস আছে সেই ব্যান্ডউইথের সঙ্গে, সেটা হচ্ছে যে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর হচ্ছে যে ওমেগা নট বাই ব্যান্ডউইথ, যে ফ্রিকোয়েন্সি,
ঠিক আছে, ব্যান্ডউইথ, আচ্ছা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ, আর কিচ্ছু না, জাস্ট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। ঠিক আছে, এই কিউ ফ্যাক্টর বলছে এটাকে। এই কিউ ফ্যাক্টর দিয়েও কিন্তু একটা অনুনাদের তীক্ষ্ণতা বোঝা যায়। কিউ ফ্যাক্টর যত বেশি হবে তত বেশি তীক্ষ্ণ হবে, কারণ বুঝতেই পারছো যে ব্যান্ডউইথের সঙ্গে কিউ এর কিন্তু সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কাজে ব্যান্ডউইথ যত কমবে কিউ এর ভ্যালু তত বাড়বে। ঠিক আছে, আচ্ছা এবার আমি ব্যান্ডউইথের ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে বসানোর হলে ওমেগা নট ইকুয়াল টু এল বাই জে। এবার ওমেগা নটের ভ্যালু 1/√L যদি বসিয়ে দিই, তাহলে কাটাকুটি করে যা দাঁড়াচ্ছে তাতে 1/r ইকুয়াল টু √L/c। তাহলে আমি এটা এই কারণেই বলে রাখছি, দেখো কিউ এর ভ্যালুটা কিন্তু মাঝে মাঝে বার করতে দেয়, অনেক প্রবলেমে আমি দেখেছি কিউ এর ভ্যালু বার করতে দেয়। ঠিক আছে, তোমাকে সার্কিট দিল, সেখানে হয়তো তোমার প্রতিঘাতের মান বার করতে দিতে পারে, ভোল্টেজের মান বার করতে দিতে পারে, কারেন্টের মান বার করতে দিতে পারে, হ্যাঁ তা না অনেক কিছু দিতে পারে, প্লাস তোমাকে কিউ ভ্যালুটাও কিন্তু বার করতে দিতে পারে, বা ব্যান্ডউইথটাও কিন্তু বার করতে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলছি যে এই তোমরা গোটা ডিডাকশানটা যদি মনে রাখতে পারো সেটা খুব ভালো জিনিস, কারণ আমি পড়িয়ে রাখছি এই কারণে যে কোনো সময় দিতেই পারে, খুব কঠিন কিছু নয়, মনে রাখবেই আমি এটা ধরে নিই। কিছু না পারো অ্যাটলিস্ট এই ব্যান্ডউইথের এক্সপ্রেশনটা এবং কিউ ফ্যাক্টরের যে এক্সপ্রেশন, এইটা যেন অবশ্যই তোমাদের মনে থাকে। ঠিক আছে, ইয়েস। এরপরে আমার কিউ এর ভ্যালুর আরেকটা উপায় আছে বার করার, সেটা হচ্ছে যে এইটাকে আমি বার করেছি। দেখো ওমেগা এলটাকে তুমি জানো খুব ভালো করে যে এটা হচ্ছে যে একটা প্রতিঘাত, তাই তো, একটা আবেশকের প্রতিঘাত হচ্ছে ওমেগা এল। সো এটাকে এক্সেল বলে আমি লিখেছি, এর আগেই পড়েছি আমরা, এক্সেল বাই আর। আই দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে আই দিয়ে গুণ করলে এটা ভিএল, অর্থাৎ ওর অ্যাক্রসে যে ভোল্টেজ, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে বা আবেশকের অ্যাক্রসে যে ভোল্টেজ বাই রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই দুটোর অনুপাত। আবার আমরা এটা খুব ভালো করেই জানি যে আবেশজনিত প্রতিঘাত আর তোমার ধারকের যে প্রতিঘাত, ঠিক আছে, রেজোনেন্সের সময় কিন্তু দুজনে ইকুয়াল হয়ে যায়, 1/L ওমেগা ইকুয়াল টু 1/ωc। যেহেতু দুটো ইকুয়াল হয়ে যায়, সেহেতু কিন্তু এদের যে দুপ্রান্তে যে বিভব প্রভেদ সেটাও কিন্তু সমান হয়ে যাবে। তো সেখান থেকে আমি কিউ এর আর একটা ভ্যালু পেতে পারি, ভিসি বাই ভিআর অথবা ভিএল বাই ভিআর, যাই বলো, ভিসি আর ভিএল এর মান যেহেতু সমান অনুনাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে তোমার কিউ ফ্যাক্টর। তো কিউ ফ্যাক্টরের মানটা কিন্তু বিভিন্নভাবে বার করার একটা উপায় আছে, সেটা তোমাদের জানা দরকার, প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অসিলেটর। ঠিক আছে, অসিলেটর অর্থাৎ স্পন্দক, স্পন্দন বলছি আমি এখানে, অর্থাৎ এলসি স্পন্দন। অর্থাৎ একটা সার্কিট আমি তৈরি করব যে সার্কিটে কোনো রোধ থাকবে না, থাকবে হচ্ছে একটা আবেশক এল আর একটা ক্যাপাসিটর বা ধারক, সেটা হচ্ছে যার ধারকত্ব হচ্ছে সি। এরকম একটা আমি সার্কিট এখানে তৈরি করেছি, তোমাদের বই থেকেই জিনিসটা পড়াচ্ছি আমি, বইয়ের লেখাটা দেখবে, ভালো করে পড়বে গোটাটা। আমি এখানে নোটটা করেছি, নোটটা তোমরা চাইলে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো ছবি তুলে। তা বইয়ের কথাটাকে একটু ভালো করে লেখা হয়েছে, কম্প্যাক্ট ফর্মে লেখা আছে এখানে। আচ্ছা, তাতে কি হচ্ছে না, এইরকম একটা বর্তনী আমি দিয়েছি, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে এখানে একটা প্যারালালে আমি দেখছি একটা এল এবং একটা সিকে আমি প্যারালালে লাগিয়েছি। তারপরে আমার এখানে একটা সুইচ আছে, ঠিক আছে, বাই সুইচ বলা এগুলোকে। এই S1কে আমি S2-র সঙ্গে লাগাতে পারি, অথবা খুলে নিয়ে গিয়ে আমি আবার S3-র সঙ্গে লাগাতে পারি, অর্থাৎ যে কোনো একটা দিক আমি সার্কিটটাকে ক্লোজ করতে পারবো। তো প্রথম অবস্থায় যেটা করা হবে সেটা হচ্ছে যে S1 এবং S2 অর্থাৎ এইটাকে যুক্ত করা হবে প্রথম অবস্থায়। ঠিক আছে, এটাকে যুক্ত করলে কি হবে না, তাহলে এই এল পোর্শনটা দেখো পুরো বাদ চলে গেল কিন্তু সার্কিট থেকে, কারণ এটা খোলা, তাহলে এল এর আর কোনো সম্পর্ক থাকলো না। থাকলো কি, শুধু ব্যাটারি থাকলো, আর ব্যাটারির সঙ্গে এই সিটা থাকলো। তাহলে ব্যাটারি যখনই আমি দিলাম, যে মাত্র আমি ব্যাটারিটা দিলাম, সঙ্গে সঙ্গে কী হবে না, এটা কিন্তু এটা ডিসি ব্যাটারি, কিন্তু আমি দেখো ভালো করে দেখো জিনিসটা, ডিসি ব্যাটারি। আমি আগে যখন দিলাম, এই যে কারেন্টের ফ্লো হচ্ছে, ধরো এইদিকে কারেন্ট প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ এদিকে হচ্ছে, আমি আই লিখে দিলাম, তড়িৎ প্রবাহ এদিকে হয়ে কী করবে না, ব্যাটারি যেহেতু এটা পজিটিভ প্রান্ত, সো এই দিকে ধারকের এই দিকে আমার কিন্তু পজিটিভ আধানটাকে সঞ্চিত করবে। ঠিক আছে, এদিকে কিন্তু পজিটিভ আধানটাকে সঞ্চিত করবে, অর্থাৎ চার্জিং শুরু হবে। সোজা কথা হচ্ছে একটা ক্যাপাসিটার যার চার্জিং শুরু হবে, সে চার্জ সঞ্চয় করতে শুরু করবে ব্যাটারি থেকে, আধান সঞ্চয় করতে শুরু করবে। আধান সঞ্চয় করতে শুরু করা তার মানে কি, অ্যাকচুয়ালি ধারকের মধ্যে একটা শক্তির সঞ্চার হবে। সেই শক্তির পরিমাণটা কি হবে, আমরা অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে হয়তো তোমরা পড়ে ফেলেছো যে ইসি ইকুয়াল টু হাফ অফ Q²/C। ঠিক আছে, কিউ হচ্ছে তার আধানের পরিমাণ, অর্থাৎ ম্যাক্সিমাম আধান যেটা বাড়তে 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 গিয়ে রিচ করলো, গিয়ে একদম শেষ প্রান্তে গিয়ে সেই Q²/C, এটাই হচ্ছে তাহলে তার
এই পরিমাণ শক্তি সেখানে সঞ্চিত হলো। কিন্তু আবেশকের দিকে কোনো কারেন্ট যায়নি, সো আবেশকের যে শক্তি সেটা কিন্তু জিরো। ঠিক আছে, আবেশকের কিন্তু কোনো শক্তি নাই। আচ্ছা, এবার কি হলো না, আমি দেখেই বলে দিয়েছি যে সি এর উপরের দিকটা পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ হবে। নিচের দিকটা নেগেটিভ হবে, খুব পরিষ্কার, কারণ এটার সঙ্গে নেগেটিভ দিকটা যোগ আছে এটার সঙ্গে, তাহলে নেগেটিভ। অর্থাৎ দেখো, তাহলে ক্যাপাসিটারটা এইবার আমি যদি এই 2 থেকে সুইচটাকে খুলে নিয়ে গিয়ে 1 আর S1 আর S3কে যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই ব্যাটারিটা বেরিয়ে গেল সার্কিট থেকে। তাহলে ব্যাটারিটার আর কোনো ভূমিকা থাকলো না। আমি তখন S1 আর S2কে S3কে লাগিয়ে দিয়েছি, তাহলে থাকলো কে, এখন সার্কিটটা হয়ে গেল একটা সি এবং একটা এল। ঠিক আছে, এলসি সার্কিট, যেটা আমি বলেছি স্পন্দন, এলসি সার্কিট হয়ে গেল। এখন এর একটা দিক প্লাস আধান জমা হয়েছে, একদিকে মাইনাস আধান জমা হয়েছে, অর্থাৎ ক্যাপাসিটার বা ধারক সে কিন্তু এখন কি করবে না, এখন সে ব্যাটারির মতো একটা ব্যবহার করবে। এই যে এই ছবিটা দেখো, সে একটা ব্যাটারির মতোই ব্যবহার করতে শুরু করবে। তাহলে এর পজিটিভ দিক এটা, নেগেটিভ দিক এটা, তাহলে কী হবে, কারেন্টের ফ্লো কোন দিকে হবে, এদিকে হবে। এই আমি তীরচিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি কারেন্টের ফ্লো। অর্থাৎ এইবার ডিসচার্জ শুরু হবে, অর্থাৎ আধান বেরিয়ে যেতে শুরু করবে ক্যাপাসিটার থেকে। এতক্ষণ সে ধরে রেখেছিল, ধারণ করছিল, সঞ্চয় করছিল, সঞ্চয় করতে করতে ম্যাক্সিমাম জায়গায় এসছে, তখন আমি খুলে দিয়েছি ওকে, দিয়ে সার্কিটটাকে সরিয়ে দিয়েছি, ব্যাটারি থেকে সার্কিট সরিয়ে দিয়েছি, ব্যাটারি সার্কিট থেকে। ফলে এবার ডিসচার্জিং শুরু হয়ে যাবে। সো ডিসচার্জ যখনই শুরু হয়ে গেল, তখন কী হলো না, কারেন্টের দেখো ডিরেকশানটা গেল এইদিকে ঘুরে। ঠিক আছে, এতক্ষণ এদিকে হচ্ছিলো, এবার ওই এলের দিক দিয়ে যাবে, তাহলে এলের মধ্যে দিয়ে এবার কারেন্ট যাবে। ডিসচার্জের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তোমরা বোধহয় জানো যে কারেন্টটা কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। ঠিক আছে, ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ ধীরে 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 কিন্তু বাড়ছে, অর্থাৎ কারেন্টটা কিন্তু বাড়ছে, কারেন্টটা কিন্তু থেমে নাই। তাহলে এইরকম কন্ডিশন হলে তখন কী হবে না, আবেশকের মধ্যে একটা শক্তির সঞ্চার শুরু হবে, শক্তি সঞ্চয় হওয়া শুরু হয়ে যাবে। যে জিনিসগুলো আমি আগে পড়েছি আগের চ্যাপ্টারে, সেই শক্তিটার পরিমাণ কত, ½ L I²। তোমরা জানো নিশ্চয়ই খুব ভালো করে, আবেশকের যে শক্তির যে পরিমাণ সেটা হচ্ছে ½ L I²। এই সরি, এটা তো ভুল লিখলাম আমি, ½ L I², হ্যাঁ ভুল লেখা হয়েছে, I² L লিখে ফেলেছি, এই IL² লিখে দিয়েছি, ½ L I²। ঠিক আছে, আচ্ছা, তাহলে আইটা কি, I0টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, কারণ প্রথমে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে না। ঠিক আছে, ধীরে 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 ম্যাক্সিমাম গিয়ে পৌঁছাবে, ভ্যালুটা কিন্তু বাড়তে বাড়তে ডিসচার্জিং শুরু হতে হতে একদম শেষে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করলো, তখন কিন্তু আবেশকের শক্তিটা হয়ে গেল এই যে এইটা ½ L I²। তখন আবার দেখো, তাহলে এখান থেকে সব চার্জ বেরিয়ে গেছে, আধান, সমস্ত আধান কিন্তু ধারক থেকে বেরিয়ে গেছে, তাহলে ধারকের শক্তি কখন কত হবে, ধারকের শক্তি হয়ে যাবে শূন্য, কারণ ধারকে এখন আর কোনো আধান নেই, সো ধারকের শক্তি তাহলে শূন্য। তো ধারকের বিভবও শূন্য, আধানও নেই, বিভবও নেই, শক্তিও নেই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তারপরে কি হবে না, যখন আবেশক যখন শক্তিটা রিচ করে পেয়ে গেল, বা শক্তি যখন সঞ্চিত হয়ে গেল আবেশকের মধ্যে, এবার আবেশক কিন্তু কি করবে না, এই শক্তিটাকে এবার ছাড়বে। শক্তিটাকে ছেড়ে কি করবে না, ও কিন্তু আবার ওই ধারকটাকে আধান সাপ্লাই করতে শুরু করবে। ঠিক আছে, আবার আধান সাপ্লাই করতে দেবে। আধান সাপ্লাই শুরু করা মানেই কিন্তু ধারক কী হবে না, ধারক আবার শক্তির সঞ্চার শুরু হবে ধারকে। ঠিক আছে, তাহলে তখন আবার আবেশকের শক্তি আস্তে আস্তে কমবে, আর ধারকের শক্তি আস্তে আস্তে বাড়বে। এতক্ষণ কি হলো, ধারকের শক্তি কমলো আর আবেশকের শক্তি বাড়লো, দিয়ে ম্যাক্সিমামে গিয়ে পৌঁছালো ½ L I²। তারপরে কি করবে না, নেক্সট তারপরে কিন্তু যখনই পৌঁছে গেল, তারপরে ও তখন এবার ছাড়তে শুরু করবে আবেশক, আর ধারকটা কী করবে না, শক্তি সঞ্চয় করতে শুরু করবে, এবং শক্তি সঞ্চয় করতে 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 একটা সময় গিয়ে সে আবার কিন্তু ওই ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিচ করবে, অর্থাৎ যেটা থেকে সে শুরু করেছিল, যে শক্তিটা নিয়ে সে শুরু করেছিল খেলা, সেখানে গিয়ে আবার রিচ করবে। তখন আবার কী হবে, তখন আবার ELটা অর্থাৎ আবেশকের শক্তিটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যে আবেশকের শক্তিটা ধারকে ট্রান্সফার হচ্ছে একবার, পরের ধাপে ধারকের শক্তিটা আবেশকে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রথম হাফ সাইকেলে আবেশকের শক্তি দেখলাম যে তোমার ধারকের শক্তি দেখেছি আমরা আবেশকে ট্রান্সফার হতে, আবার নেক্সট হাফ সাইকেলে আবেশকের শক্তি ধারকে ট্রান্সফার হয়ে গেল। এই জিনিসটাই পর্যায়ক্রমে চলতে থাকবে, অর্থাৎ চার্জিং ডিসচার্জিং জিনিসটা, যেটা ক্যাপাসিটারের চার্জিং আর ডিসচার্জিংটা কিন্তু পর্যায়ক্রমে বা পিরিয়ডিক ওয়েতে কিন্তু চলতে থাকবে।
এবং দেখো এখানে কিন্তু বাইরে থেকে কোনো ব্যাটারির কোনো ভূমিকা নেই, ঠিক আছে, বাইরে থেকে ব্যাটারিটাকে আমি সরিয়ে দিয়েছি। এই জিনিসটাই কিন্তু তাহলে সুন্দরভাবে চলবে। আচ্ছা, এখন এইটাকেই বলা হচ্ছে তোমার স্পন্দন বা অসিলেটর, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে অসিলেটর। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন অবশ্যই জাগবে যে স্যার তাহলে এই যে শক্তিটার যে ট্রান্সফার হচ্ছে, হ্যাঁ, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, একবার এখানে এর শক্তি ওখানে যাচ্ছে, ওর শক্তি এখানে যাচ্ছে, এর নেওয়া দেওয়া করছে, ভালো কথা, কিন্তু এই শক্তিটা কি ধ্রুবক থেকে যাবে? তাহলে এই যে একবার এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, আমরা খুব ভালো করেই জানি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে আমি যদি তড়িৎ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত তড়িৎ শক্তিকে যদি আলোক শক্তিতে রূপান্তরিত করি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি, তাহলে যতটা তড়িৎ শক্তি ব্যয় করছি ততটাই আলোক শক্তি কিন্তু আমরা পাই না, কিছুটা কমে যায়। কেন কমে যায় না, সেটা তাপ হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ 100% শক্তির ট্রান্সফরমেশন হয় না, রূপান্তর হয় না, 100% হয় না। হ্যাঁ, যতটা ভালো হয় আমরা সেটাকে তত ভালো বলি, কিন্তু হলেও যদি আদর্শ ধরে নিই তাহলে 100 ভাগই হয়তো রূপান্তরিত হবে, কিন্তু হ্যাঁ সেটা বাস্তবে সেটা হয় না, কোনো জিনিসে আদর্শ বলে কিছু হয় না। এখানেও ঠিক তাই, সি বা এল বা যাই বলো, বিশেষ করে এল আবেশক যেটাকে বলছি, সে আবেশকে কিন্তু আমি রোধটাকে শূন্য ধরেছি, কিন্তু আদর্শ আবেশক বলে আমি সেটা রোধটাকে শূন্য ধরেছি, কিন্তু যদি আদর্শ না হয় তার রোধ তো কিছু থাকবেই, বাস্তবে সেটা রোধ কিছু থাকবে। রোধ যদি থাকে তাহলে কিন্তু ক্ষমতা ব্যয় শুরু হয়ে যাবে। আমি আগেই পড়েছি, আগের ক্লাসেই বলেছি যে রোধ না থাকলে ক্ষমতার ব্যয় হয় না, কিন্তু রোধ থাকলে কিন্তু ক্ষমতার ব্যয় হবে, কিন্তু রোধ কিন্তু অল্প হলেও এদের আছে, তাহলে কি হবে, ক্ষমতার ব্যয় হতে শুরু করবে, অর্থাৎ শক্তি ব্যয়িত হবে, ঠিক আছে। যে পরিমাণ শক্তি ও একে দিল, সি এলকে দিল, সেই পরিমাণ শক্তি এল সিকে ফেরাবে না, নেক্সট হাফ সাইকেলে আবার সি যতটা দেবে তার কিছুটা এল নষ্ট হবে, বাকিটা ফেরত দেবে। অর্থাৎ এইভাবে কিন্তু সাইকেলটা যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা সাইকেলে যদি কিছু কিছু করে যদি শক্তি ব্যয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, তোমরা যেরকম পড়েছো ড্যাম্পড ভাইব্রেশন পড়েছো সাউন্ডে, অর্থাৎ একটা দড়ি দিলাম দোলককে, আস্তে আস্তে দোলকের বিস্তার কমতে শুরু করে, এদেরও ঠিক তাই হবে, প্রবাহের বিস্তার, কিন্তু প্রবাহটা কিন্তু তড়িৎ প্রবাহ যেটা বলছি আমি আই নট, যেটাকে ম্যাক্সিমাম ভ্যালু ধরেছিলাম, সেই প্রবাহটা কিন্তু আস্তে 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 কমতে 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 অ্যাম্প্লিটিউড কমতে 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 শূন্য হয়ে যাবে। অর্থাৎ যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি আই দিয়ে বোঝাচ্ছি কারণ আই তড়িৎ প্রবাহের মান ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে দিয়ে বোঝাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে শক্তিটা কমতে শুরু করবে, ঠিক আছে, কারণ এরা কেউ আদর্শ নয়। তাহলে কি করতে হবে, তাহলে আমাকে যাতে এই শক্তি না কমে, অর্থাৎ এই প্রসেসটা, এই শক্তির যে রূপান্তর, এই প্রসেসটা যাতে চলতে থাকে স্থায়ীভাবে, পার্মানেন্টলি যদি এটা চলতে থাকে, তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। ওই যে পরিমাণ শক্তি কমে গেল একটা সাইকেল হওয়ার পর, একটা হাফ সাইকেল, অর্থাৎ ক্যাপাসিটার যে এলকে যে শক্তিটা পাঠালো, তারপরে এল যখন ক্যাপাসিটারকে ফেরত দিচ্ছে, তখন যে পরিমাণ শক্তি যে লস হয়ে গেল, সেই লসটাকে মেকআপ দেওয়ার জন্যে যদি আমি বাইরে থেকে যে হারে শক্তি কমছে সেই হারেই যদি বাইরে থেকে শক্তি যদি সাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমার এই কমে যাওয়াটা কিন্তু থাকবে না, অর্থাৎ শক্তির যে অবমন্দন বলছে এটাকে, ঠিক আছে, অবমন্দন বলে এটাকে, এই অবমন্দন জিনিসটা কিন্তু তখন আর থাকবে না, তখন কিন্তু এইটাই বজায় থাকবে সারাক্ষণ। তাহলে আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাকে বাইরে থেকে সর্বদা একটা এনার্জি সাপ্লাই করতে হবে, তড়িৎ শক্তি সাপ্লাই করতে হবে, এবং সেটা কিন্তু ওই হারে, যে হারে কমছে সেই হারে, তবেই আমি ফিক্সড ভ্যালু এইভাবে পাবো। এই হচ্ছে অসিলেটর। এই অসিলেটরের কাজ কি, এই অসিলেটরের কাজ হচ্ছে ডিসিকে এসি করা, অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে ডিসি সাপ্লাই আমি ইউজ করেছিলাম, সেই ডিসি সাপ্লাইকে এসিতে রূপান্তরিত করা, অর্থাৎ তার প্রবাহের দিক বদলাবে, এই জায়গাটা তৈরি করাই হচ্ছে এই জিনিসটার কাজ, ঠিক আছে। আচ্ছা, কিউ ফ্যাক্টরের ব্যাপারটা এখানেও কিন্তু আছে, আমার এলসি সার্কিট, এখানেও স্পন্দকের ক্ষেত্রে, অসিলেটরের ক্ষেত্রে কিউ ফ্যাক্টরটা এখানেও কাজ করে, এখানেও কিউ ফ্যাক্টর যত বেশি হবে এই অবমন্দনটা কিন্তু তত কম হবে, অর্থাৎ যত ভালো রেজোনেন্স আমি আনতে পারবো এবং যত আমি এই রোধ মুক্ত করতে পারবো, এই আমার বর্তনীটাকে যত বেশি রোধ মুক্ত করতে পারবো, আমার কিন্তু অবমন্দন তত কম হবে, আর যদি সেটা যদি করতে না পারি তাহলে কিন্তু ব্যান্ডউইথ বেড়ে যাবে এবং সে অবমন্দন কিন্তু পারবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা বই থেকে ভালো করে পড়বে, এটা থেকে প্রবলেম বলতে হ্যাঁ ওই কিউ ফ্যাক্টর
জাতীয় প্রবলেম বা রেজোনেন্সের ফ্রিকোয়েন্সির যে প্রবলেমগুলো সেগুলো আসতেই পারে টুকটাক, অবশ্যই আসতে পারে, মানে আসে এগুলো খুব বেশি, ছোটো ছোটো প্রবলেম, খুব বড় কিছু প্রবলেম হয় না এখান থেকে। তো জিনিসটা বুঝে রাখবে ভালো করে। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ট্রান্সফরমার, অল্প একটু আছে, খুব সামান্য জিনিস, কিন্তু ট্রান্সফরমার থেকে কিন্তু অঙ্ক হয়, ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক হয়। আর আমি যেহেতু এখন অবধি কোনো প্রবলেম করাইনি, তোমাদেরকে শুধু বইয়ের প্রবলেমগুলোই দেখতে বলেছি, তোমরা ওটাই দেখো, বইয়ের প্রবলেমগুলো দেখো। আমি নেক্সট ক্লাসটা আমি ট্রান্সফরমারটা পড়াবো, ট্রান্সফরমারটা পড়িয়ে আমি যদি পারি তো আমি 2-1টা প্রবলেম সেদিনকে আমি করাবো, ঠিক আছে, এখান থেকে যেগুলো। আর বইয়ে তোমরা যা যা প্রবলেমগুলো আছে তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখো, সহজ সহজ প্রবলেম হয় এখান থেকে, বারেবারেই বলছি, এখান থেকে কিন্তু কোনো জটিল প্রবলেম আসে না, কারণ সিম্পলি ওই যে জেডের যে ফর্মুলা, এলসিআর বর্তনী ক্ষেত্রে বা এলআর বর্তনী ক্ষেত্রে জেডের যে ফর্মুলা, সেই জেডের ফর্মুলা দিয়ে কারেন্ট বের করা, ভোল্টেজ বের করা, বা অনুনাদ ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করা, বা কিউ ফ্যাক্টর বার করা, এছাড়া কিন্তু আর কোনো জটিল প্রবলেম এখান থেকে হয় না। তাই তোমার বইয়েরগুলো দেখলেই কিন্তু এনাফ। তাও আমি অনুশীলনী কিছু ভালো প্রবলেম বা দেখে রাখবো, সেগুলো নেক্সট দিন আমি তোমাদেরকে ট্রান্সফরমারটা পড়ানোর পর ওটা পড়াবো, তাহলে ওইটুকু হলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, ওকে।